হ্যাঁ, এখন রেকর্ডিং হচ্ছে। আমরা এখন চলে যাব তোমাদের ক্লাসে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে চতুর্থ ক্লাস নিব। তো এর আগে আমি তোমাদেরকে এই অধ্যায়ের উপরে 3টি ক্লাস নিয়েছি। আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। ছবি দেখা যাচ্ছে না কেন তোমাদের? আচ্ছা, তোমরা কথাগুলো উত্তর দিবা, ঠিক আছে? আজকে আমরা তোমাদেরকে এই যে ব্যবস্থাপনা কার্যাবলীর এটা শেষ ধাপ করিয়েব, অর্থাৎ আমরা তোমার পার্ট 3 পড়াবো, ঠিক আছে? আর ব্যবস্থাপনা চক্র আমরা বিশ্লেষণ করব, ঠিক আছে? আচ্ছা, আমরা কি এই আবার এটাকে তোমাদের, তোমরা আমার ছবি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। কি দেখতে পাও, কি দেখতে পাচ্ছ? বলো। শুধু স্যার আপনাকেই তো। আর কোন স্ক্রিন শেয়ারিং দেখতে পাও নাই? না স্যার, না স্যার, না তো কিছু নাই। কোন স্ক্রিন Screen শেয়ারিং তো নাই নাই। না? না স্যার। ওটাই তো সমস্যা। তোমরা তো আমাকে বলবা যে স্যার আমরা স্ক্রিন শেয়ারিং পাচ্ছি না, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। স্বাগতম প্রথম অধ্যায় চতুর্থ ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগে আমি তোমাদের এই ক্লাসের এই বিষয়ের উপরে 3টি ক্লাস নিয়েছি। আজকে আমাদের চতুর্থ ক্লাস। আজকে আমরা এই ব্যবস্থাপনা কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো এবং ব্যবস্থাপনা চক্র বিশ্লেষণ করতে পারবো। এখন তোমাদের ক্লিয়ার শোনা যাচ্ছে এবং স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একটা শিপ মানে জাহাজ, তাই না? তোমরা কি জাহাজটা স্যার। দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে এই জাহাজটি দিয়ে আমরা কি অনুমান করতে পারি যে ব্যবস্থাপনা কার্যাবলী কোন অংশটুকু এখন পড়াবো তোমাকে? তোমরা বুঝতে পারছো না। আমরা দ্যাট মিনস আমরা আজকে পড়াবো হলো সমন্বয় সাধন। সমন্বয় সাধন। শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, আমরা আমাদের একাধিক উপকরণ থাকতে পারে, কিন্তু এই উপকরণগুলো যদি এলোমেলো পড়ে থাকে তাহলে সেগুলো দিয়ে আমরা কোনো কিছু তৈরি করতে পারবো না। তোমার বাসায় একটি কেক তৈরি করার জন্য সকল উপকরণই আছে, বাট তুমি যদি সেটা সমস্ত উপকরণগুলোকে একত্রিতকরণ না করো তাহলে কেক হবে না। আবার সমস্ত উপকরণ এক হলেই তোমার কেক তৈরি হয়ে যাবে না। কেক তৈরি করতে গেলে উপকরণগুলো কিভাবে সংমিশ্রণ করতে হবে তার কৌশল তোমাকে জানতে কি হবে। সেই জন্য তোমাকে ব্যবস্থাপকের ভূমিকা পালন করতে হবে। আর নাহলে কি তুমি কেক তৈরি করতে পারবে? না স্যার। না স্যার। পারবে না, হ্যাঁ, পারা যাবে না। শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো সমন্বয় সাধনের বিষয়টা কি। সমন্বয় সাধন এমন একটি প্রক্রিয়া যাহা দ্বারা প্রতিষ্ঠানের কর্মী, ওই যে কর্মী সংস্থার মধ্যে আমরা কর্মী নিয়োগ করবো, কার্যাবলী মানে কাজ, বিভাগ থাকবে, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, ঠিক আছে, উৎপাদন বিভাগ, হ্যাঁ, তারপর হিসাব বিভাগ থাকবে। উপবিভাগ এর মধ্যে আমাদের কি করতে হবে? এই যোগাযোগ স্থাপন করতে হবে। যোগাযোগ স্থাপন করা হয়, এতে এই প্রতিষ্ঠানে যে বিভিন্ন উপকরণের মধ্যে যোগাযোগ স্থাপন হয়, বিভিন্ন উপকরণ কার্য সম্পাদনের লক্ষ্যে সকল উপকরণ, আমরা একটা কাজ সম্পাদন করব,
এই কাজ সম্পাদন করার জন্য যত রকমের আমার ইনস্ট্রুমেন্ট আছে, হ্যাঁ, বস্তুগত এবং অবস্তুগত, মানবীয় এবং অমানবীয় সকল উপকরণ বিভাগের উপবিভাগের ঐক্য স্থাপন করে। আমরা সবার প্রতি একটা ঐক্য স্থাপন করে ইউনিটি স্থাপন করব আমরা কাজ করার জন্য। যদি সমন্বয় না থাকে তাহলে এক বিভাগ আরেক বিভাগকে দোষারোপ করবে। ঠিক আছে, যে সমন্বয়ের মাধ্যমে আমরা মতানৈক্য দূর করে সব বিভাগের মধ্যে সহযোগিতা, আমরা যে এই যে কোঅর্ডিনেশনের কাজটা করব সেই কাজের মাধ্যমে যে আমাদের মধ্যে যদি কোনো রকমের মতানৈক্য থাকে তাহলে আমরা মতানৈক্য দূর করে ফেলবো কথার মাধ্যমে করে সহযোগিতা, সমঝোতা ও ভারসাম্য প্রতিষ্ঠা করা হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমাকে এই সহযোগিতা না করো, তোমরা যদি আমাকে সমঝোতার মধ্যে না থাকো, তাহলে আমি তোমাকে দেখে ক্লাসে পড়াই হবে না। তোমরা পড়বে, পড়া আমাকে দিবে এবং আমাদের কর্তৃপক্ষের যে নির্দেশনা আছে সেটা তোমাদেরকে মেনে চলতে হবে। এটি ব্যবস্থাপনার একটি অন্যতম কাজ হিসেবে বিবেচিত হয়। দ্যাট মিন্স এটি ব্যবস্থাপনার কাজ, গুরুত্বপূর্ণ কাজ। সমন্বয় সাধন কি একটি উদাহরণের মাধ্যমে তুলে ধরা যেতে পারে। তাহলে কিভাবে আমরা সেই উদাহরণের মাধ্যমে আমরা তুলে ধরবো? শিক্ষার্থীবৃন্দ দেখো, বিক্রয় বিভাগের চাহিদা, দ্যাট মিন্স মার্কেটিং এ যারা কাজ করে তারা বলছে যে আমার 500 একক পণ্য লাগবে, সরি 50,000 একক পণ্য লাগবে। কে বলছে? বিক্রয় বিভাগ। বিক্রি করবে মাঠে ঘাটে। এক্ষেত্রে উৎপাদন বিভাগ, অর্থাৎ যেখানে পণ্য উৎপাদন হয় ওই বিভাগকে ওই পরিমাণে উৎপাদন করতে হবে। এখন উৎপাদন বিভাগ যদি বেশি উৎপাদন করে ফেলে, ধর 1 লাখ একক পণ্য উৎপাদন করে ফেলবে, কিন্তু বিক্রয় বিভাগ 50,000 এককের বেশি পণ্য বিক্রি করতে পারবে না। তাহলে ফলশ্রুতি কি হবে? এই 50,000 আরো 50,000 একক আমার স্টোরে পড়ে থাকবে, অব্যবহৃত অবস্থা পড়ে থাকবে, অলস মানি পড়ে থাকবে, তাই না শিক্ষার্থীবৃন্দ? তাহলে কি করতে হবে? উৎপাদন বিভাগকে ওই পরিমাণে উৎপাদন করতে হবে যেটা বিক্রয় বিভাগ বিক্রি করতে হবে। এখন প্রশ্ন হলো, স্যার উৎপাদন করতে গেলে কি লাগবে? তার কাঁচামাল লাগবে। এই জন্য আমাদের পারচেজ বিভাগ আছে, মানে ক্রয় বিভাগ আছে। ক্রয় বিভাগকেও এই জন্য প্রয়োজনীয় সমন্বয় করে একই পরিমাণ কাঁচামাল কিনতে হবে। যেমন আমার 50,000 একক পণ্য তৈরি করতে গেলে, ঠিক আছে, আমার যে কাঁচামাল, ধরো তুমি যদি প্যান্ট তৈরি করো তাহলে কতগুলো কাপড় লাগবে, কতগুলো আমাদের জিপার লাগবে, কতগুলো পকেট তৈরি করতে হবে, কতগুলো সুতা লাগবে, সেই পরিমাণে সে কাঁচামাল কিনবে। সে কিন্তু কখনো 70,000 60,000 পণ্য তৈরি করার জন্য সে কাঁচামাল কিনবে না। তাহলে আমরা বলছি যে এই যে আমাদের যে সমন্বয়টি প্রক্রিয়া, সমন্বয়ের মাধ্যমে যে এক বিভাগ থেকে আরেক বিভাগ, অর্থাৎ বিক্রয় বিভাগের সাথে উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ উৎপাদন বিভাগকে চাহিদা দিবে যে আমার 50,000 একক পণ্য উৎপাদন করে আপনারা দিবেন, আমি 50,000 একক বিক্রি করবো। আবার উৎপাদন বিভাগ কাকে দিবে চাহিদাটা? সেটা দিবে ক্রয় বিভাগকে। কাঁচামাল কিনে তারপরে তোমার কারখানায় দিবে, কারখানায় দেওয়ার পরে দ্যাট মিন্স তারা এই উৎপাদনে যাবে। তাহলে আমার শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার সমন্বয় সাধন বিষয়টি কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? আমাকে বলতে হবে, যদি না বুঝো তাহলে আমি আবার বুঝতে পারছি। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন যাব। এবারে আসো আমাদের, এটা কিসের দৃশ্য দেখা যাচ্ছে বলতো? এই দৃশ্যটা কিসের? নিয়ন্ত্রণ একজন লিডার তার কর্মীদেরকে নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, নিয়ন্ত্রণ করছে। তাহলে বিষয়টা কি একটু খেয়াল করে দেখো, যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এখানে দেখো একজন নেতা তার অধীনস্থ লোকদেরকে মাইকিং এর মাধ্যমে সবাইকে শান্ত হতে বলছে। দ্যাট মিন্স এটি আমাদের একটি নিয়ন্ত্রণ, দ্যাট মিন্স কন্ট্রোলিং সম্পর্কে আমাকে একটি ধারণা নেও, যে
পৃথিবীর সবকিছু কিন্তু সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণে, নাকি আমাদের নিয়ন্ত্রণে? কার নিয়ন্ত্রণে? সৃষ্টিকর্তা স্যার। সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণে। এ নিয়ন্ত্রণ না থাকলে এই এতদিনে সব ধ্বংস হয়ে যেত। তেমনি প্রতিষ্ঠানের প্রতিটি ক্ষেত্রে যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে সফলতা অর্জন সম্ভব না। অর্থাৎ আমাকে নিয়ন্ত্রণ থাকতে হবে, যথাযথ নিয়ন্ত্রণ থাকতে হবে। নিয়ন্ত্রণ হলো আমাদের ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ। আজকে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণ করার জন্য, কন্ট্রোলিং করার জন্য সারা বিশ্বের মানুষ কোভিড টিকা নিচ্ছে। কিছু কিছু মানুষ এই কোভিড টিকা নেওয়া থেকে বিরত থাকছে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরিবারের সবাইকে আমাদের 7ই আগস্ট থেকে সরকার 1 কোটি টিকা দিবে। তোমাদের যারা বয়স হয়েছে 18 বা তার উপরে সবাই তোমরা কোভিড টিকা নিয়ে নিবে, ঠিক আছে? তাহলে আমরা কন্ট্রোলিং এর দৃশ্য দেখতে পাচ্ছি, দ্যাট মিন্স নিয়ন্ত্রণ। তাহলে তোমরা এই ছবি দেখে তোমরা বুঝতে পারছো যে নিয়ন্ত্রণ জিনিসটা কি? না, বুঝতে পারো নাই? আমি আগে বলেছি কথা বলতে হবে। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এত সময় লাগে কেন কথা বলতে? বলা হচ্ছে যে রেকর্ডিং হয় ক্লাস, এই ক্লাসগুলো তোমার শিক্ষা মন্ত্রণালয়ে যায়। তাহলে তোমাদের কথা বলতে সময়, সমস্যা কোথায়? সরি স্যার। এবার নিয়ন্ত্রণের ধারণা আসো, কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তোমরা জানো ঠাকুরগার একটি ছেলে স্কিপিং এ যে তোমার গিনেস বুকে নাম লেখাইছে, কালকে পাইছো তথ্যটা তোমরা? জানা হয় নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, তোমরা জানো না। স্কিপিং এসে গিনেস বুকে নাম লিখছে, এটা তো একটা নিয়ন্ত্রণ। সে যে স্কিপিং যে করেছে নিয়ন্ত্রণ। তাহলে 2 জন সহকর্মী হয়তো কোনো বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ছিল, ঝগড়া লিপ্ত হয়ে গেছিল, বস এসে 2 জনকে নিয়ন্ত্রণ করে দিল। নিয়ন্ত্রণের বিষয়গুলো দেখবা। এবার আসো, বইয়ের ভাষা আমরা নিয়ন্ত্রণ বলতেছি, ঠিক আছে? পরিকল্পনা অনুযায়ী পূর্ব নির্ধারিত আদর্শ মানের সাথে, পরিকল্পনা অনুযায়ী পূর্ব নির্ধারিত আদর্শ মানের সাথে সম্পাদিত কার্যের ফলাফল তুলনা করে ভুল ত্রুটি নির্ণয় ও সংশোধনমূলক ব্যবস্থা নেওয়াকে নিয়ন্ত্রণ বলে। নিয়ন্ত্রণ হলো ব্যবস্থাপনা কার্য প্রক্রিয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ ধাপ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এটাকে একেবারে পরিপূর্ণভাবে উদাহরণের মাধ্যমে তোমাদের বিশ্লেষণ করব, পূর্ব নির্ধারিত আদর্শ মানের সাথে। এবার আসো, নিয়ন্ত্রণের ধারণা কিভাবে আসছে। পূর্ব নির্ধারিত আদর্শ মানের সাথে প্রকৃত কার্যবলের তুলনা এবং নির্মিত বিচ্যুতি সংশোধনের নিমিত্তে গৃহীত কার্য ব্যবস্থা বিশেষ। এই যে আমরা থিওরিটিক্যাল গুলো পড়লাম, এখন সেগুলোর আলোকে আমরা ব্যাখ্যায় যাব। এবার আসো, আদর্শ মান নির্ধারণ। আদর্শ মান নির্ধারণ বলতে আমরা কোনটা কি বুঝি? যেমন তুমি পূর্ব নির্ধারিত আদর্শ মান, তুমি পরিকল্পনা করেছো যে 400 একক পণ্য উৎপাদন করবা। আদর্শ মান কিন্তু বিভিন্ন রকম হতে পারে, অর্থাৎ একবার শোনো। যেমন তুমি এই আদর্শ মানটা হতে পারে তোমার সংখ্যা। যেমন আমরা 1 বছরে উৎপাদন করব হলো 1 লাখ একক, এক সংখ্যা আদর্শ মান, পূর্ব নির্ধারিত আদর্শ মান। অথবা আমরা দিন হতে পারে, আমরা 1 বছরে আমরা কত ঘন্টা কাজ করব, কতদিন কাজ করব, কতদিন আমরা ছুটি নিব। হ্যাঁ, এটা আদর্শ মান হতে পারে, ঠিক আছে? তারপরে আমাদের প্রতি বছর আমরা কি পরিমাণ উৎপাদন বৃদ্ধি করব বা হ্রাস করব। সাধারণত কেউ হ্রাস করে বৃদ্ধি করে, সেটা একটা আদর্শ মান হতে পারে। তারপরে তুমি কি পরিমাণ লাভ করবা, সেটা একটা আদর্শ মান হতে কি পারে, ঠিক আছে? আদর্শ মানটা বিভিন্ন ধরনের হতে পারে। একটা আদর্শ মান আমার থাকতে হবে
ধরি আমরা একটা পূর্ব নির্ধারিত আদর্শ মান ধরছি আমরা 400 একক 400 একক পণ্য উৎপাদন করব। এখন দেখো প্রকৃত কার্যবল পরিমাপ। এখন এই 400 একক পণ্য উৎপাদন করতে আমি সময় নিচ্ছি 1 সপ্তাহ শ্রমিক কর্মীদের। এখন আমরা কি করব, এই যে আমাদের এই পর্যায়ে এসে আমরা তোমার কতটুকু কাজ সম্পাদন করতে পেরেছি, অর্থাৎ 1 সপ্তাহ শেষে আমি কতটুকু কাজ সম্পাদন করতে পেরেছি তা আমি পর্যবেক্ষণ করব। ঠিক আছে, পর্যবেক্ষণ করে আমি এই কতটুকু কার্যবল পরিমাপ করা হয়েছে। ধরো এই পর্যায়ে এসে আমরা 380 একক পণ্য উৎপাদন করতে পেরেছি, এটা হলো আমার কার্যবল পরিমাপ। এই পর্যায়ে তোমার কোনো কাজ করতে হবে না। দ্যাট মিনস তুমি আদর্শ মান নির্ধারণ করেছিলে 400 একক, এখন তুমি সপ্তাহ শেষে উৎপাদন করতে পেরেছো 380 একক। ক্লিয়ার? এখন প্রকৃত কার্যবলের সাথে আদর্শ মানের তুলনা। এই পর্যায়ে এসে তোমার কাজটা কি হবে, এই পর্যায়ে এসে ওই যে তোমার প্রকৃত কার্যবলের সাথে আদর্শ মানের তুলনা, আদর্শ মান ছিল 400 একক আর প্রকৃত কার্যবল হলো 380 একক। ঠিক আছে, কত একক? 380 একক। তাহলে এই ক্ষেত্রে আমার বিচ্যুতি করছে কত একক, অর্থাৎ কম হয়েছে কত একক? শিক্ষার্থীবৃন্দ 20 একক। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? বুঝো নাই? হ্যাঁ, একটু স্যার আবার বুঝিয়ে দেন। অর্থাৎ তুমি আদর্শ মান নির্ধারণ করছিল হলো 400 একক, সপ্তাহ শেষে কাজ হচ্ছে 380 একক। 3 নম্বর স্টেপে এসে তুমি আদর্শ মান ছিল 400 আর তুমি কাজ করতে পারছো 380 একক। তাহলে তোমার এখন প্রকৃত কার্যবলের সাথে আদর্শ মান তুলনা করে তুমি দেখছো তোমার বিচ্যুতি করছে, অর্থাৎ কাজ হয় নাই 20 একক। এটা তৃতীয় পর্যায়ের কাজ নিয়ন্ত্রণের। এবার আসছে আমাদের পার্থক্য নেতিবাচক। পার্থক্য নেতিবাচক মানে কি? 20 একক কম হয়েছে, ঠিক আছে, ইতিবাচক হয় নাই। সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেন করতে হবে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ? কারণ আমি তো যে 400 একক দিয়েছি, 20 একক কেন কম হলো? কম হলে তো আমি প্রতিষ্ঠান লাভ করতে পারবো না, তাহলে সেক্ষেত্রে আমার সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এখানে আসো, প্রকৃত কার্যবলের সাথে যদি আদর্শ মানের তুলনা যদি পার্থক্য নেতিবাচক নয়, অর্থাৎ আমি 400 একক ধরেছিলাম, 400 একক উৎপাদন হয়েছে, সেক্ষেত্রে আমার কিছুই করার প্রয়োজন নেই, যেভাবেই আছে সেভাবেই চলবে, যেভাবেই আছে সেভাবেই চলবে। ঠিক আছে, দেখো কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমি তোমাদের ছবির মাধ্যমে বিষয়টিকে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে, যে কিভাবে আমরা সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের নিয়ন্ত্রণের কাজ শেষ। আমরা এই ব্যবস্থাপনা চক্র একটা পড়তে বলছিলাম। এই ব্যবস্থাপনা চক্র জিনিসটা কি? চক্র, এবার আসো, এই চক্রটা আমাকে একজন পরে আমাকে বলতে হবে, চক্রটা বল, একজন পড়ো, যে কেউ একজন। চক্র বলতে কি বুঝি? খুব দ্রুত গতিতে পারবা। সাধারণত চক্র বলতে কোনো কিছু জুড়ে পড়তে হবে, ধারাবাহিক জুড়ে পড়তে হবে, জুড়ে। হ্যাঁ পড়ো, যে জুড়ে পড়তে পারবে লাউডলি। সাধারণত চক্র বলতে কোনো কিছু ধারাবাহিক আবর্তনকে বোঝায়। ব্যবস্থাপককে যে সব মৌলিক কাজ করতে হয় সেগুলো ধারাবাহিক বা চক্রকারে চলতে থাকে। এই কাজগুলো হলো পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, সমন্বয় ও নিয়ন্ত্রণ। হ্যাঁ। ব্যবস্থাপনা কার্যাবলী পরিকল্পনার মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে চলতে চলতে নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়। পুনরায় পরিকল্পনার মাধ্যমে শুরু হয়, ধারাবাহিকভাবে চলতে থাকে। এজন্য ব্যবস্থাপনা কার্যাবলীকে ব্যবস্থাপনা চক্র বলা হয়। পরিকল্পনা প্রণয়ন ব্যবস্থাপনা চক্রের অন্যান্য সব কাজের ভিত্তি হিসেবে বিবেচিত হয়। ব্যবস্থাপনা চক্রকে একটি উদাহরণের মাধ্যমে তুলে ধরা যেতে পারে। হ্যাঁ, তাহলে আমরা কি ওই ব্যবস্থাপনার যে কার্যকারিতা যে কিভাবে চক্রাকারে ঘুরে, বুঝতে পারছো? আমরা পরিকল্পনার মাধ্যমে শুরু করছিলাম, নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ করছি। এটা চক্রাকারে ঘুরবে, মানে যেখানে তোমার
পরিকল্পনাতে কাজ শুরু হবে। তারপরে আমরা একটা তাহলে উদাহরণের মাধ্যমে এই বিষয়টাকে আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। যেমন তোমরা দেখো ওই যে নিয়ন্ত্রণের মতো, যে তুমি 2020 সালে তুমি 1 লাখ পিস শার্ট তৈরি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করছো। দ্যাট মিনস এই 1 লাখ পিস যে শার্ট তৈরি করবো 2020 সালে, দ্যাট মিনস এটা তোমার পরিকল্পনা। এখন এই 1 লাখ পিস শার্ট তৈরি করতে গেলে তোমার কি লাগবে, তোমার এই কার কি কাজ থাকবে, কোন দায়িত্ব থাকবে, কর্তব্য থাকবে, সেটা তোমাকে সংগঠিতকরণ করতে হবে। এরপর কার কি দায়িত্ব কর্তব্য ভাগ করার ফলে এই 1 লাখ পিস শার্ট তৈরি করবে কে, মানবীয় উপাদান, মানুষ। তাহলে আমাদের কর্মী লাগবে, কর্মী সংস্থান করতে হবে। বিষয়টা কি বুঝতে পারছো? যে তিনি কর্মকর্তা কর্মচারীদের, তিনি কর্মীদেরকে বা যে বা যারা কর্মীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেন, সেটি হলো আমাদের নেতৃত্ব ও নির্দেশনা। ঠিক আছে, এবার আসো, লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলে আমি 1 লাখ পিস শার্ট তৈরি করতে পারছি, লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারছি, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদেরকে আমরা বোনাস দেওয়ার ঘোষণা করছি, যে আমি তোমাদেরকে বোনাস দিব, তোমরা কাজ করছো সুন্দর, ওয়েল ডান। এটা হলো পেশনা। ঠিক আছে, এছাড়া সবাই যাতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে একসাথে কাজ করে এবং সংগঠিত প্রতিষ্ঠান যাতে জোরদার হয়, সেই জন্য সবাইকে উপদেশ দিলেন, সেটা হলো সমন্বয় সাধন। ঠিক আছে, আচ্ছা, এখন দেখা গেছে কিন্তু শত চেষ্টা করার পরও দেখা গেছে বছর শেষে ৭৫,০০০ পিস শার্ট তৈরি হয়েছে, ২৫,০০০ পিস শার্ট কম তৈরি হয়েছে। দ্যাট মিনস সেটা হলো আমাদের নিয়ন্ত্রণ। তাহলে যদি ২৫,০০০ পিস শার্ট তৈরি কম হয়, কেন কম হইলো, কি কারণে কম হইলো, এটা আবার আমাদের তদন্ত করে নতুন করে পরিকল্পনা শুরু করতে হবে। তাহলে নিয়ন্ত্রণ যেখানে কাজ শেষ, পরিকল্পনা আবার সেটা যদি তুমি আবার পরবর্তী বছর এই 1 লাখ পিস শার্ট তৈরি করতে বলি, তাহলে কিন্তু আমাদের উৎপাদন হবে না, আবার ব্যাহত হবে। তাহলে আমরা নতুন করে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। দেখতে হবে যে আমাদের বিদ্যুতের কোনো সমস্যা ছিল কিনা, কাঁচামালের ঘাটতি ছিল কিনা, শ্রমিকদের প্রশিক্ষণের প্রয়োজন ছিল কিনা, বা শ্রমিকের কোনো ঘাটতি ছিল কিনা, এই বিষয়গুলো দেখতে হবে, হরতাল ছিল কিনা। হ্যাঁ, তাহলে এগুলো মাথায় রেখে আবার নতুন করে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তখন আবার সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, পেশনা, সমন্বয়, আবার নিয়ন্ত্রণের প্রয়োজন হবে। এভাবে কাজগুলো চলতে থাকে বিদায় সেটিকে আমরা বলি ব্যবস্থাপনা চক্র। শিক্ষার্থীবৃন্দ, এই যে হলো আমাদের একটা ব্যবস্থাপনা চক্র, এটাকে আমরা বলি ব্যবস্থাপনার চক্র। ঠিক আছে, কিভাবে ঘুরতে থাকে, ঘুরবে চক্রকারে ঘুরতে থাকবে। এবার তোমরা একটু যে পড়ছিলে সে একটু জুড়ে জুড়ে পড়বা। এই যে আমাদের 6টা পয়েন্ট দেওয়া আছে, 3 মিনিট সময় আছে, খুব দ্রুত গতিতে পড়ো। মিস্টার কাজের বিবরণ মিস্টার আলম কর্মীদের দায়িত্ব ও কৃতিত্ব নির্দিষ্ট করে তা বুঝিয়ে দিলেন। হ্যাঁ, এর সম্পৃক্ততা, এই যে এর সম্পৃক্ততা কাজের নামটা তোমরা লিখে আমাকে ইনবক্স করবা। সুপারভাইজার রফিক অধস্তনদের কাজ দেখে ভুল ত্রুটি শুধরে দিলেন, এটা সম্পৃক্ততা কাজের নাম বলবা। তারপরে পড়ো। ঘ বিভাগীয় প্রধানদের সভা ডেকে সাধারণ ব্যবস্থাপক প্রত্যেকের কাজের অগ্রগতি জেনে দলীয় প্রচেষ্টা জোরদারে করণীয় নির্দেশ করলেন। কাজের সাথে সম্পৃক্ততা বলতে হবে। হ্যাঁ। গ জনাব হাবিব তার প্রতিষ্ঠানে মেশিন নষ্ট হওয়ায় নতুন মেশিন সংস্থাপনের সিদ্ধান্ত নিলেন। হ্যাঁ, এটা কাজের সম্পৃক্ত নাম বলতে হবে। স্যার ওইগুলা তো পারি না। হ্যাঁ, বলে মিস্টার রায় মাস শেষে কারখানা পরিদর্শনে যে বিভাগীয় সমূহের মাসিক টার্গেটের সাথে কার্যফল মিলিয়ে নতুন নির্দেশনা দিলেন। হ্যাঁ, মিসেস নাজনীন প্রতিষ্ঠানের নতুন কর্মী নিয়োগের জন্য কর্মী নির্বাচন করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। তো মিস জয়িতা কর্মীদের মানসিক উন্নয়নের জন্য প্রতিষ্ঠানে বনভোজনের আয়োজন করলেন। হ্যাঁ, এই যে আমি লাস্টে বলে দিচ্ছি, মিস জয়িতা কর্মীদের মানসিক উন্নয়নের জন্য প্রতিষ্ঠানের বনভোজনের আয়োজন করলেন। দ্যাট মিনস এটা কাজের সম্পৃক্ত কাজের নাম হলো পেশনা। তাহলে আমরা পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত যেটি পড়াইছি সেটা কোনটা কোন কাজের সাথে সম্পৃক্ত সেটা তোমাদেরকে করতে হবে, বোঝাতে হবে। ঠিক আছে, তাহলে বাড়ির কাজ হলো ব্যবস্থাপনা চক্র বলতে কি বোঝায়, সমন্বয় সাধন কি, নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বুঝতে পারছো? এখন যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারো।
তার সমন্বয় সাধনটা আরেকবার বুঝান। সমন্বয় সাধন হলো যে উপকরণগুলো থাকে না, যে বিভিন্ন উপকরণ থাকবে, উপকরণগুলোর মধ্যে এক সূত্রে কার্যিত করতে হবে। যদি তুমি, আমি তোমাকে বলছিলাম যে তুমি যদি কেক তৈরি করো, তাহলে কেকের যে যতগুলো উপাদান আছে সেই উপাদানগুলোকে একত্রিত করা, যিনি একত্রিত করেন তিনি ব্যবস্থাপক, তিনি হলো সমন্বয় সাধককারী। এই উপাদানগুলো তোমার যে তোমার সুজি বা ময়দা লাগবে, তারপর বেকিং পাউডার লাগবে, বা বিভিন্ন ধরনের যে কেকের উপাদানগুলো লাগবে, সেগুলো তো বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকবে, সেগুলো তো একগুলো কোনো কিছু করতে পারবে না, সেগুলো তখন একত্রিতকরণ করে আমরা বলি তোমার ব্যবস্থাপনার এই যে সমন্বয় সাধন। কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আর কিছু? জি না স্যার। তোমাদের যেভাবে আমরা যে নির্দেশনা দিয়েছি সেভাবে কাজ করবে। তোমরা যে করোনা টিকাটা সবাই কি বলবে যে নেওয়ার জন্য। আমি নিজেও টিকা নিয়েছি, আমরা সবাই টিকা নিয়েছি। আর টিকা না নিলে কিন্তু প্রতিষ্ঠান খুলবে না। তোমাদের টিকার ভাউচার দেখিয়ে তারপর নিতে হবে, যাতে 18 বছর হয়ে গেছে। হ্যাঁ, যে তোমার পরিবারে একজন টিকা দেওয়া মানে কি তোমরা সে নিজে সুরক্ষিত, অপরকেও সুরক্ষিত রাখলো। ঠিক আছে, ধরো আমি যদি আক্রান্ত হই নিজে তো অরক্ষিত,